বিকেল বেলায় বাসার ছাদে হাঁটা পুনমের অভ্যেস, কিন্তু এখানে আসার পরে এখনো অবধি সে ছাদে যায়নি। খোলা চুলে সে এগিয়ে গেল ছাদের দিকে। ছাদে এসেই পুনম দেখতে পেল বিভিন্ন ধরনের ফুলের গাছে ভরা ছাদটি। টবের মধ্যে সাজানো হরেক রকমের ফুল গাছ। পুনম মুগ্ধ দৃষ্টিতে দেখছে ফুলগুলি, নানা রকমের ফুল। ছিঁড়তে ইচ্ছে করলেও ছিঁড়ল না পুনম। মৃদু হেসে বলল, গাছের ফুল গাছেই মানায়, তোমার খোপাতেও মানাবে। পেছনে ফিরে রানবীকে দেখে অবাক হলেও ভ্রু জোড়া কুঁচকে পুনম বলল, আমি তো খোপা করিনি, এলোচুল তো আছে, কানে একটা দিতেই পারো ফুল, মানাবে ভালোই। নাকি বাড়িওয়ালা কিছু বলবে বলেই ছিঁড়ছ না? বাড়িওয়ালা আমার ফুফু, শুধু শুধুই ফুল নিয়ে কি করব? ইচ্ছে করছে না। রানবী একটা ফুল ছিঁড়ে পুনমের দিকে এগিয়ে দিয়ে বলল, আমার ইচ্ছে করেছে তাই আমি ছিঁড়ে ফেলেছি, এখন এটা তুমি নিবে। আমার ফুফুর গাছ থেকে ফুল নিয়ে আমাকেই উপহার দেয়া হচ্ছে? উহু না, তোমার ছিঁড়তে কষ্ট হবে বলে আমি ছিঁড়ে দিলাম। রানবীর হাত থেকে ফুলটা নিয়ে পুনম বলল, ফুফুর গাছের বলেই নিলাম কিন্তু। হুম বুঝলাম, তাই তো কষ্ট করে বাইরে থেকে আনলাম না। বাই দা ওয়ে আপনি এখানে কেন? আমতা আমতা করে রানবী বলল, এই বাসায় আমার বন্ধু একটা ভাড়া থাকে, ওর বাসায় এসেছি, কিন্তু তোমাকে যে এখানে পাবো ভাবিনি। ও আচ্ছা, তুমি তো আমাকে বন্ধু বানিয়েছিলে। আপনি করে বলছো যে? ভাই বন্ধু বানিয়েছিলাম, বান্ধবী না যে তুই করে বলবো। তুমি করে তো বলতে পারো। মুচকি হেসে পুনম বলল, আমি আসছি। পুনম দৌড়ে চলে গেল। এদিকে রানবী স্বস্তির একটা হাসি দিয়ে বলল, যখন তাকে দেখতে ইচ্ছে করবে আর সে তোমার সামনে আপনা আপনি চলে আসবে, বুঝতে হবে তোমাদের মাঝে একটা কানেকশন আছে। এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট অ্যাবাউট লাভ। কেন যেন মনে হয়েছিল ও আজ ছাদে উঠবেই। পুনম তার রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে আসল। তার কানে গোলাপ ফুলটা গুজে দিয়ে আয়নার দিকে তাকিয়ে বলল, কি কেমন লাগছে তোকে? রানবী সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। তার কোনো বন্ধু এই বাসায় থাকে না, শুধুমাত্রই পুনমের জন্যই এখানে আসা। তবে যে পুনমের দেখা পেয়ে যাবে ভাবেনি সে। বাসার বাইরে বের হয়ে এসে বাড়িটার দিকে একবার তাকালো রানবী। বাড়ির দ্বিতীয় তলার বারান্দায় চোখ পড়তে দেখা পেল পুনমের। পুনমের কানে রয়েছে রানবীর দেয়া সেই ফুল। এলোকে সে কানে ফুল গুজে কোনো হুড়পড়ি বাড়িটির বারান্দায় দাঁড়িয়ে আছে মতো লাগছে রানবীর কাছে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রানবী বিড়বিড় করে বলল, ইস, আরও একবার ঘায়েল হয়ে গেলাম। ট্যাক্সি থেকে নিজের ছেলেকে নিয়ে বাবার বাড়ির সামনে নামতেই খায়রুনের দেখা পেল সাবিনা। খায়রুন একজন বৃদ্ধ মানুষের দিকে কি যেন বাড়িয়ে দিচ্ছে। সাবিনা তার পাশে যেতেই খায়রুন জড়িয়ে ধরল তাকে। সাবিনা বলল, কি করছো ভাবি? খায়রুন বৃদ্ধ লোকটিকে বিদায় জানিয়ে সাবিনার উদ্দেশ্যে বলল, উনার মেয়ে বিয়ে সামনে, গরিব মানুষ এত খরচা করার সামর্থ্য কোথায়, তাই তার মেয়ের বিয়ের জন্য কিছু টাকা দিলাম, আর তাদের ঘরের সবার জন্য শপিং করে দিলাম। ও আচ্ছা, তোমার এমন উদার মানসিকতার প্রেমে পড়েই তো ভাইয়া বিয়ে করেছিল তোমাকে। হয়েছে হয়েছে, এখন কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? চলো ভেতরে। বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে বাসায় ফিরে এসে বড় বোন সাবিনাকে দেখে চমকে গেল রানবী। সাবিনার সাথে বসে আড্ডায় মেতে উঠল ভাই বোন সকলে। খায়রুনের ছেলে মেয়ে ও সাবিনার ছেলে অন্য রুমে খেলায় মেতে আছে। তাদের সাথে আছেন আনোয়ারা ইসলাম।
এক পর্যায়ে সাবিনা রানবীর বিয়ে নিয়ে কথা তুলল। রানবীর বড় ভাই জাফর এই বিষয়ে সবটা রানবীর উপরে ছেড়ে দিল। কিন্তু রানবী এই প্রস্তাবে রাজি হতে পারে না, কেননা সে ঘায়েল হয়েছে পুনমের প্রেমে। তাই অন্য কোনো মেয়ের দিকে তাকানোর প্রশ্নই উঠে না। কিছু না ভেবেই রানবী বলল, আসলে স্টাডি শেষ না হবার আগেই আমি এসব নিয়ে ভাবতে চাইছি না। সাবিনা বলল, বিয়ে তো এখন করতে বলছি না, অন্তত আকদটা সেরে রাখতে পারিস। এসবে আমার ক্ষতি হতে পারে আপু। বিয়ের পরে পড়ালেখায় কি মন বসবে? রানবীর পক্ষ নিয়ে খায়রুন বলল। যুক্তি আছে রানবীর কথায়, সাবিনা বলল। একবার মেয়েটা দেখতে তো সমস্যা নেই, ভালো না লাগলে তখন না হলে এসব বলিস। সাবিনার পক্ষ নিয়ে জাফর বলল, যুক্তি আছে তোর কথায়। এদিকে রানবী পড়ল মহা ঝামেলায়। কেন যে বাসায় সে এত ভালো সেজে বসে থাকে, যার কারণে এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে তাকে। সাবিনা বলল, তাহলে কালই আমরা মেয়ে দেখতে যাচ্ছি। এখনই মেয়ের বাসায় জানিয়ে দিচ্ছি আমি। খায়রুন ভেবেছিল তার স্বামী অন্তত এই প্রস্তাবে রাজি হবে না। এই লোকটার মাঝে মাঝে কি যে হয় না। একটু পরেই খায়রুন ও রিমাকে নিজের রুমে নিয়ে আসলো রানবী। তাদের উদ্দেশ্যে রানবী বলল, এখন কি হবে? আমি তো পুনমকে ভালোবাসি। খায়রুন বলল, দেখতে যাবি রানবী? দেখলেই তো আর বিয়ে হয়ে গেল না। রানবী মুখটা ফ্যাকাশে করে বলল, কিন্তু এই দুচোখ যে পুনমকে ছাড়া কাউকেই দেখতে চায় না। রিমা হেসে বলে উঠল, ওলে বাবালে, আমার ভাইটা দেখি সেই রকমভাবে ঘায়েল হয়েছে। খায়রুনের রানবীর ফ্যাকাশে মুখ দেখতে ভালো লাগে না। তার নিজের কোনো ভাই নেই, তাই সে রানবীকে নিজের ভাই করে নিয়েছে। তাই তো এত ভালো বন্ধন দুজনের মাঝেই। খায়রুন রানবীর উদ্দেশ্যে বলল, তুই চিন্তা করিস না ভাই, কাল তোর সাথে আমিও যাব। ওই মেয়েকে বুঝাবো এই বাড়িতে আসলে আমার অত্যাচারে তাকে বাড়ি ছাড়া হতে হবে। এই ভয়ও সেই এই বাড়ির বউ হবে না, দেখিস তুই। ভাবির দিকে তাকিয়ে রানবী দেখল তিনি ভীষণ সিরিয়াস মুডে চলে গিয়েছেন। রানবী মৃদু হেসে বলল, এমন ভাবি থাকতে আর কিসের চিন্তা আমার। কাল তোমরা আমার সাথে থেকো, পরিস্থিতি অনুযায়ী প্ল্যান বানাতে হবে। পরের দিন সকাল 11টায় নিজের রুমে বসে আছে ইপসিতা। রাগের বসে মাহিমের সাথে খারাপ ব্যবহার করলেও তার মনটা মাহিমেই পড়ে রয়েছে। পাত্রপক্ষ চলে এসেছে অথচ তার ইচ্ছেই করছে না সামনে যেতে। হঠাৎ ইপসিতার মা তার রুমে এসে বললেন, পাত্র তোর রুমে আসবে এখন, মাথায় কাপড় দিয়ে নে। ইপসিতা রাগে কটমট করে বলল, রুমে আসবে মানেটা কি? দেখা দিতে রাজি হয়েছি বলে বেডরুমে দেখাতে আনবে? বেয়াদবি করবি না ইপসিতা, বিয়েটা হবেই, তাই সে সোজা এখানেই আসতে পারে। আমি কখনো রাজি হব না এই বিয়েতে। এখনই কয়েকটা কথা শুনিয়ে দিব ছেলেটাকে। নিজের মনে কথাগুলো বলল ইপসিতা। মাথায় উড়নাটা টেনে দিল সে। এদিকে তার মা রুম থেকে বেরিয়ে যেতেই ভেতরে প্রবেশ করল পাত্র। ইপসিতা তাকে না দেখেই পেছনে ঘুরে পাত্রের উদ্দেশ্যে বলল, দেখুন, এসব বিয়ে ফিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমি অন্য একজনকে ভালোবাসি। আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখন। এদিকে দাঁড়িয়ে থাকা পাত্রটি আর কেউ নয়, মাহিমি। ইপসিতার কথা শুনে মুচকি হেসে মাহিম বলল, আমাকে যে এত ভালোবাসো তা তো আগে জানা ছিল না। মাহিমের গলার আওয়াজ শুনতে ভুল করল না ইপসিতা। পেছনে ফিরে মাহিমকে দেখে ফুপিয়ে কেঁদে উঠল সে। মাহিম তার পাশে এসে হাতজোড়া ধরে বলল, এত সহজে তোমার বিয়ে হতে দিব নাকি অন্য কোথাও?
চোখের পানি মুছে মাহিমের উদ্দেশ্যে ইপ্সিতা বলল, তুমি এখানে? হু, এখনো চাকরি না পেলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টপ স্টুডেন্ট আমি। নিজের বাবা মাকে তোমার কথা জানিয়েছিলাম। আমার বাবাই তোমার বাবার সাথে কথা বলেছে, আমাদের সম্পর্কের কথাও বলেছে। তারা মেনে নিয়েছেন সহজেই। আজকের এই প্ল্যানের কথা সবাই জানত। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু বলেনি কেউ। মাহিমের বুকে কিল ঘুষি মারতে মারতে ইপ্সিতা বলল, তুই সবটা প্ল্যান করে রেখেছিস তাহলে? আমাকে জানালে কি হতো? আমি আরও বাসায় কিভাবে সবটা জানাবো সেই ভয় মরেই যাচ্ছিলাম। ইপ্সিতাকে থামিয়ে তাকে জড়িয়ে ধরে মাহিম বলল, ভয় নয়, এখন থেকে লজ্জায় মরতে ইচ্ছে করবে। ইপ্সিতা মুচকি হেসে বলল, যাহ দুষ্টু। রানবী, রিমা, খায়রুন ও জাফরকে নিয়ে সাবিনা এসেছে তার স্বামীর বসের বাসায়। সাবিনার স্বামী অফিসের একটা জরুরি কাজে বাইরে আছে ঢাকার, তাই তিনি আসতে পারেননি। অনেকক্ষণ যাবৎ বসে আছে তারা। মেয়ের কোনো দেখা নেই। রানবী বিরক্তিভরা কণ্ঠে সাবিনার উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলল, আপু, নিশ্চয় মেয়ে সাজগোজে ব্যস্ত রয়েছে। আর এমন মেয়েকে তো আমি বিয়েই করব না, যে কিনা সাজে এত সময় ব্যয় করে। সাবিনা বলল, এমনও হতে পারে মেয়ে আমাদের জন্য কোনো খাবার তৈরি করছে। তুই চুপচাপ বসতো। বসলাম, যাও। তোমার কথায় এখানে আসতে পেরেছি। বসতে আর কি। কথাটি বলতেই রানবী এগিয়ে আসতে দেখল একটি মেয়েকে। মেয়েটিকে দেখে সে চোখ জোড়া কচলাতে লাগল। সে কি ঠিক দেখছে? এই মেয়ে তো নাতাশা। সে এখানে কিভাবে এলো? তার না বিয়ে হয়ে গিয়েছে? নাতাশাকে এগিয়ে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল রানবী। রানবীকে দেখে নাতাশাও দাঁড়িয়ে পড়ল নিজের জায়গায়। নিজের মনে বলল সে, এই 420টা এখানে কি করছে? নাতাশাকে দাঁড়িয়ে যেতে দেখে তার স্বামী সাদ্দাম উদ্দিন বলে উঠল, দাঁড়িয়ে পড়লে কেন নাতাশা? এদিকে আসো। সাবিনা বলল, ওমা কি সুন্দরী আপনার শালিকা। তাকে দেখে তো আমার ভাইও তাকে দেখে দাঁড়িয়ে গেল। সাদ্দাম উদ্দিন হালকা কেশে রানবীর উদ্দেশ্যে বলল, বসে পড়ো ভাই, বসে পড়ো। নাতাশা আমার শালিকা নয়, নাতাশা আমার স্ত্রী। কথাটি শুনেই বসে পড়ল রানবী। সাদ্দাম উদ্দিন আরও বললেন, ওর বোন মানে নুসাইবা আমার শালিকা। ওর সাথেই বিয়ের কথা চলছে তোমার। সাদ্দাম উদ্দিনের কথা শুনে এক লাফে আবারও দাঁড়িয়ে পড়ল রানবী। এক্স গফের বোন কিনা হবে তার বউ। রানবীর উদ্দেশ্যে সাবিনা বলল, বাথরুমে যাবি? না মানে এমন অস্থির অস্থির করছিস কেন? সাবিনার কথা শুনে নাতাশা বলল, আমার সাথে আসুন, ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। রানবী সম্মতি জানাতেই নাতাশা তাকে নিয়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। কিছুদূর যেতেই রানবী বলল, আমার কোনো বাথরুম আসেনি, জরুরি কথা বলার জন্য এসেছি। নাতাশা মুখ বাঁকিয়ে বলল, আমারও তোমাকে হেল্প করার কোনো ইচ্ছে নেই। কথা ছিল কিছু। রানবী বলল, ওহ, লেডিস ফার্স্ট। সো বলো। দেখো, তোমার মতো 420 ছেলেকে আমার বোনের সাথে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই আমার। তোমার হাজবেন্ড জানে তো তোমার এক্স ছিল? এটাই তো সমস্যা। সে জানে না। না হলে তখনই তোমার সম্পর্কে বলে দিতাম। গুড বলনি, বুদ্ধিমতির কাজ করেছ। না হলে আমিও বলে দিতাম আমাদের সম্পর্কে। মানে তুমি আমার সম্পর্কে বলতে আর আমি তোমার। দাঁতে দাঁত চেপে নাতাশা বলল, বলিনি তো কিছু, কিন্তু এটাও চাই না যে তোমার সাথে নুসাইবার বিয়ে হোক। কেন?
আমাদের একসাথে দেখে জেলাস হবে? মোটেও না। তুমি 420 বলে। হু, নুসাইবাকে বিয়ে করতে বই গেল আমার। আমি অন্য একজনকে ভালোবাসি। চোখ জোড়া বড় বড় করে নাতাশা বলল। তুমি আর ভালোবাসা কাকে শুনি? চিনবে না তুমি। সে যাই হোক, যেভাবে হোক এই বিয়েটা যেন না হয়। আমি দেখছি। তুমি নুসাইবাকে গিয়ে সবটা জানাও। কোনো সিন ক্রিয়েট করলে কিন্তু তুমিও বাঁচবে। নাতাশা নুসাইবার রুমের দিকে যাচ্ছিল। রানবীর ডাকে দাঁড়িয়ে পড়ে বলল, কি? তোমার বর তোমাকে ভালোবাসে তো? অনেক। আমি তোমার জীবনে না আসলে এটা তুমি বুঝতে? তোমাকে অনেক বেশি ভালোবাসা দেওয়ার মানুষও আছে তোমার বরের মতো। আর এটাই তো তোমার প্রাপ্য। মৃদু হেসে নাতাশা বলল, সাদ্দামকে পেয়ে আমি ধন্য। তাই তোমার প্রতি কোনো অভিমান নেই আমার, বরং কৃতজ্ঞ। তুমি আমাকে না ছাড়লে তো আমি ওকে পেতাম না। নাতাশার কাছে রানবীর কথা শুনে চোখ যেন কপালে উঠে গেল নুসাইবার। শেষ পর্যন্ত রানবী তাকে দেখতে এসেছে। অন্য কেউ হলে না হয় পছন্দ হয়নি বলে বিদেয় করত। এখন এসব বললে রানবী যদি তার বফের কথা বলে দেয় বাসায়, সর্বনাশ হবে। কেননা নুসাইবার বফ তার ক্লাসমেট। এত তাড়াতাড়ি তাকে বিয়ে দেওয়ার প্রশ্নই উঠে না। আবার বফের কথা নুসাইবা নাতাশাকেও জানায়নি। এই মুহূর্তে কি করতে পারে সে? নুসাইবার চিন্তা দূর করে নাতাশা বলল, রানবীর সাথে তোর বিয়ে হোক এটা আমি চাই না। খুশি হলেও নুসাইবা তা দেখাল না। গম্ভীর গলায় বলল, ও 420 বলে? 420 হলেও ভালো মনের মানুষ সে। আমার সাথে প্রেম করলেও কখনো খারাপ কিছু ইঙ্গিতও করেনি। তবে দেশে ছেলের অভাব রয়েছে। আমার এক্স কেন তোর হাজবেন্ড হবে? সেটাই তো। এখন সবার সামনে গিয়ে চুপচাপ বসে থাকবি। যা করার রানবী করবে। কি করবে আমি জানি না, তবে সে এই বিয়েটা হতে দিবে না। তুমি যা বুঝো। সবার সামনে এসে বসল নুসাইবা। তাকে দেখে সাবিনার বেশ পছন্দ হল। খায়রুন রিমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, নুসাইবা কিন্তু সুন্দরী আছে। কি বলো রিমা? বড়রা কথা বলতে বলতে এক পর্যায়ে সাদ্দাম উদ্দিন বললেন, আমার মনে হয় ওদের একটু আলাদা কথা বলতে দেয়াই ভালো হবে। সাবিনা সহমত প্রকাশ করলে তাদের পাঠানো হয় একটি আলাদা রুমে। রুমে প্রবেশ করেই মাথার উড়োনাটা ফেলে রানবীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নুসাইবা বলল, মেয়ে আর পাওনি? আমার কোনো শখ নেই তোমাকে বিয়ে করার। তো এসেছ কেন? ওয়েট, তুমিও এত সেজেগুজে গিয়েছ কেন? আমি তো মেয়ে মানুষ। নিরুপায় বলে, আমিও আপুর কথা রাখতে এসেছি। এখন কি হবে? মাথা গরম করে লাভ নেই। ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তোমার তো বিয়ে দিতে বাসায় উঠে পড়ে লেগেছে তাই না? ফুফুর শরীরটা খারাপ বলে মা বাবা তার বাসায় গিয়েছেন। না হলে আজই এনগেজমেন্ট সেরে ফেলতে বলতো। তো তোমার বফকে বলো প্রস্তাব নিয়ে আসতে। এটাই তো সমস্যা। সে কিভাবে আসবে? সে পারবে না এই বয়সে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। নুসাইবার কথা শুনে হেসে উঠল রানবী। রানবীর হাসি দেখে কেঁদে উঠল নুসাইবা। কাঁদতে কাঁদতেই বলল, আমি ওকে ভালোবাসি অনেক। রানবী খানিকক্ষণ নুসাইবার দিকে তাকানোর পর মৃদু হেসে বলল, কিছুই করার নেই এখন। বিয়েটাতে রাজি হতেই হবে। নুসাইবাকে নিয়ে নিচে নেমে এলো রানবী। সকলের দৃষ্টি তাদের দিকে। সাবিনা রানবীর উদ্দেশ্যে বলল, কেমন লাগলো নুসাইবাকে?
রানবী জবাব দিল, ভালো, আমি এই বিয়েতে রাজি। কথাটি শুনে সাবিনা ও সাদ্দাম উদ্দিন খুশি হলেও নাতাশা খুশি হতে পারল না। এদিকে রিমা ও খায়রুনও পড়ে গেল মহাভাবনায়। নাতাশা সকলের উদ্দেশ্যে বলে উঠল, রানবী রাজি হলে হবে নাকি? না মানে, নুসাইবার মতোটাও জানা দরকার। নুসাইবা তুই বল, এই বিয়েতে তুই কি রাজি? মাথা নিচু করে নুসাইবা জবাব দিল, হুম, আমি রাজি। ইপসিতার সাথে ড্রয়িং রুমে মাহিম এগিয়ে আসতেই সকলে হাততালি দেয়া শুরু করল। ইপসিতা দেখতে পেল তার মা বাবাও হাততালি দিচ্ছে। সে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ। তার মা তার কপালে চুমু এঁকে দিয়ে বললেন, মায়েরা কখনো সন্তানের খারাপ চায় না। মাহিমের মতো ছেলে ও তার পরিবারের কাছে তোকে দিতে আপত্তি নেই আমার। একবার বলে দেখতেই পারতিস তোর মনের কথা। মাথাটা নিচু করে ইপসিতা বলল, ভয় পেয়ে গিয়েছিলাম। মাহিমের মা আফরোজা ইসলাম তার ব্যাগ থেকে একজোড়া বালা বের করে ইপসিতার উদ্দেশ্যে বললেন, এদিকে আসো তো মা, এগুলো পরিয়ে দিই তোমায়। ইপসিতা যেন এসব বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে স্বপ্ন দেখছে সে। মাহিমের দিকে তাকাতেই সে ইশারা করল তার মায়ের কাছে যাওয়ার জন্য। ইপসিতা মৃদু হেসে আফরোজা ইসলামের পাশে এসে সালাম করল তাকে। আফরোজা ইসলাম তাকে জড়িয়ে ধরে বললেন, সুখে থাকো মা। দুচোখ বেয়ে পানি পড়তে লাগল ইপসিতার। নিজের মনে বলছে সে, এসব যেন স্বপ্ন না হয়। আজ ক্লাসের শুরুতে রানবীর দেখা পেল না পুনম। ক্লাসের শেষেও তার বন্ধুদের দেখতে পেলেও রানবীকে দেখল না সে। রানবীর কি শরীর খারাপ? নিজের মনে প্রশ্নটি করেই হাত দিয়ে মাথায় একটা বাড়ি দিল পুনম। রানবীকে নিয়ে সে ভাবছে কেন? উফ ভাবতেই পারে। ভাই বন্ধু বানিয়েছিল তাকে, তাই ভাবনায় আসাটা স্বাভাবিক। কিন্তু কিভাবে তার খবর নিবে এখন? তার বন্ধুদের সাথে কথা বলাটা কি ঠিক হবে? কেন হবে না? একটা মানুষ আরেকটা মানুষের খবর নিতেই পারে। কথাটি ভেবেই রনিদের কাছে এগিয়ে এসে পুনম বলল, ভালো আছেন ভাইয়ারা? সকলে একই সাথে জবাব দিল, জি। আকিব জিজ্ঞেস করল, তুমি ভালো আছো? হুম। রানবীকে দেখছি না যে? তোমার ভাই বন্ধু? হুম। রানবীর কথাই বলছি। আমি এখানে। পেছনে ফিরে রানবীকে দেখে খুশি হবার বদলে লজ্জা পেল পুনম। এমনিতে তাকে ভাইয়া ডাকা ছাড়া কথাই বলে না সে, আজ কেন তার নাম ধরে খোঁজ নিতে আসল? রানবীর দিকে তাকিয়ে পুনম বলল, না মানে ভাইয়ের সাথে বন্ধুও তো বানিয়েছিলাম, তাই আর কি। তাকে থামিয়ে রানবী বলল, কোনো সমস্যা নেই। আমাকে মিস করছিলে বলেই তো খুঁজছ। ভ্রু জোড়া কুঁচকে পুনম বলল, মোটেও মিস করছিলাম না। তাহলে? এমনিতেই খবর নিচ্ছিলাম। আমার জায়গায় আর কেউ হলে কি খবর নিতে? যেমন আকিব, বাদশা বা রনিকে না দেখলে কি খবর নিতে? আমতা আমতা করে পুনম জবাব দিল, হু নিতাম। ওহ ভালো। আচ্ছা আসি। পুনম এগিয়ে যাচ্ছে, রানবী তাকে থামিয়ে বলল, একটু ভেবে দেখো অন্য কেউ হলে খবর নিতে নাকি। পুনম মুচকি হেসে চলে গেল। রানবী আকিবের কাঁধে হাত রেখে বলল, তোমাকে একদিন না দেখে যার মনে চিন্তা হবে, বুঝতে হবে তার মনে তোমার জন্য কিছু না কিছু তো আছেই। এটা কি জানিস? আকিব বলল, কি? সাইকোলজিক্যাল ফ্যাক্ট অ্যাবাউট লাভ। নিজের রুমে বসে আছে পুনম। ভাবছে সে রানবীর বলা কথাটি। বাদশা, রনি বা আকিবের মাঝে কেউ একজনকে যদি আজ না দেখত, তবে কি সে এইভাবেই খবর নিত?
প্রশ্নের উত্তর জানা নেই পুনমের। তবে রানবীর একটা কথা সত্য। তা হল, সে আজ মিস করেছে রানবীকে। কিন্তু কেন করেছে? নুসাইবার পাশে অনেকক্ষণ যাবৎ বসে আছে নাতাশা। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে সে নুসাইবার দিকে। নুসাইবা তার দিকে প্রশ্ন ছুড়ল, এভাবে তাকিয়ে আছো কেন? কেন বুঝছিস না? উহু, তোরা বিয়েতে রাজি হয়েছিস কেন? তুমিই তো বলেছ রানবী 420 হলেও তেমন খারাপ নয়। আমি এটাও বলেছি এই বিয়েটা যেন না হয়। তুমি বলেছিলে রানবী সব সামলে নিবে। ও রাজি হয়েছে তাই আমিও হয়েছি। নুসাইবা, তুই এটা করতে পারিস না। তুই জানিয়ে দে রানবীকে তোর পছন্দ হয়নি। কেন? তোমার এক্স ছিল বলে? আপু, ও তোমার অতীত। ও বা আমি কেউই দুলাভাইকে কিছু জানতে দিব না। পৃথিবীতে কি ছেলের অভাব রয়েছে? কিন্তু রানবীর মতো ছেলের অভাব রয়েছে। সাদ্দামের কথা শুনে দাঁড়িয়ে পড়ল নাতাশা। সাদ্দাম রুমের ভেতরে প্রবেশ করে নাতাশার উদ্দেশ্যে বলল, নাতাশা, তোমরা দুই বোন, তোমাদের কোনো ভাই নেই। তোমার বাবার শরীরটা ভালো নেই। কিডনিতে সমস্যা উনার। যদিও চিকিৎসা চলছে কিন্তু ডাক্তার বলেছেন বাঁচার চান্স খুব কমই। তাই তিনি মৃত্যুর আগে নুসাইবার বরকে দেখে যেতে চান। তোমার সাথে সাথে নুসাইবার দায়িত্ব তিনি আমাকে সঁপে দিয়েছেন। এসব তো তোমার অজানা নয়? মাথা নিচু করে নাতাশা জবাব দিল, হুম, আমি তাই ওর জন্য একটা ভালো পাত্র খুঁজছি। সবুজের শালা রানবী। সবুজ আমার বিশ্বস্ত কর্মচারী। সবুজের মুখে ওর কথা অনেক শুনেছি। আর্থিক অবস্থাও ভালো। নিজেদের গার্মেন্টস আছে। ছেলে সুন্দর ও ভালো। মাস্টার্সটা শেষ হলেই কাজে হাত লাগাতে পারবে। সব কিছুই যখন ঠিক আছে, নুসাইবাও রাজি হয়েছে। তাহলে সমস্যাটা কি? নাতাশাকে চুপ থাকতে দেখে সাদ্দাম বলল, তুমি কি ওকে চেনো? ওর সম্পর্কে জানো? জেনে থাকলে আমায় জানাও। নাতাশাকে কিছু বলতে না দিয়ে নুসাইবা বলল, আসলে দুলাভাই তেমন কিছু নয়। আপু চেয়েছে তার একমাত্র বোন আরও অনেক পাত্র দেখে যে কোনো একজনকে বেছে নিবে। যদি রানবীর থেকেও ভালো কেউ আসে। সাদ্দাম মৃদু হেসে বলল, ও এই ব্যাপার। এত বাছাবাছির কিছু নেই। রানবীর পরিবারের সকলেও ভালো, অনেক সুখে রাখবে নুসাইবাকে সে। ভরসা নেই আমার উপর? সাদ্দামের দিকে তাকিয়ে নাতাশা জবাব দিল, আছে। তাহলে আর চিন্তা করো না। বাবারা ফিরলে বিয়ের কথাতে এগুতে হবে। ঠিক আছে? হুম। সাদ্দাম রুম থেকে বেরিয়ে যেতেই নুসাইবার পাশে এসে নাতাশা বলল, তোরা একে অপরকে পছন্দ করে থাকলে আমার আর কি বলার থাকে। ভালো থাক তোরা, এই দোয়া করব। কিন্তু সাদ্দাম যেন জানতে না পারে কিছু। মানুষটা অনেক ভালো রে। হয়তো কষ্ট পাবে জেনে। নুসাইবা নাতাশার হাত ধরে বলল, জানবে না কিছু। সাবিনা আজ ভীষণ খুশি। রানবী তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে এই বিয়েটাতে রাজি হয়েছে। আর নুসাইবাও রানবীকে পছন্দ করেছে। নুসাইবার মতো একটা ভালো, সুন্দরী মেয়েই তার ভাইয়ের কাম্য। সাবিনা বাসায় ফেরার পথে বাড়ির সকলের জন্য মিষ্টি নিয়ে এসেছিল। রানবী এই বিয়েতে রাজি হয়েছে শুনে বাড়ির সকলে খুশি হলেও রিমা ও খায়রুন পড়ে গেল মহাভাবনায়। যে রানবী কিনা পুনম পুনম জপে যাচ্ছিল, সেই কিনা নুসাইবাকে দেখে সিদ্ধান্ত বদলাল। তবে কি সে পুনমকে ভালোবাসে না? আর 5টা মেয়ের মতো তার সাথেও মজা নিতে চেয়েছে? খায়রুন ও রিমা এই বিষয়ে কথা বলছিল। হঠাৎ তাদের রুমে আগমন ঘটল রানবীর। রানবীকে দেখে ভ্রুজোড়া কুঁচকে খায়রুন বলল,
তোর মতলবটা কি ভাই? পুনমের প্রেমে নাকি ঘায়েল হয়েছিস অথচ বিয়ে করতে চলেছিস নুসাইবাকে? রিমা বলল, আসলেই ভাইয়া, তুই নুসাইবাকে দেখে পুনমকে ভুলে গিয়েছিস। নুসাইবা কি পুনমের চেয়ে সুন্দরী? মৃদু হেসে রানবী বলল, সুন্দরী হলেই যে ঘায়েল হব কথা নেই। এটা একটা হৃদয়ের টান, আর সেই টানটা আমি অনুভব করেছি। নুসাইবার জন্য? রিমার প্রশ্নে হেসে উঠল রানবী। হাসতে হাসতেই বলল, এত চাপ নিস না। রানবী যার উপর ঘায়েল হয়েছে তাকেই বিয়ে করবে। ইউটিউবে বাংলা নাটক দেখছিল পুনম। হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলল, আজ তুমি আমাকে মিস করছিলে, এটা সত্যি তাই না? রানবীর গলার চিনতে ভুল করল না পুনম। অবাক কণ্ঠে বলল সে, রানবী। হু রানবী। হালকা কেশে পুনম বলল, তা ভাইয়া আপনি আমার ফোন নাম্বার কিভাবে পেলেন? মনে আছে? কি, আজ সুইটির সাথে ফোন নাম্বার অদলবদল করেছ? রাগে কটমট করে পুনম বলল, সুইটি আমাকে না বলেই নাম্বার দিয়ে দিয়েছে। উহু না, সুইটির মোবাইল ঘাটাঘাটি করছিল রনি, সেই ওখানে তোমারটা পেয়েছে আর আমাকে দিয়েছে। কিন্তু কেন? বারে, তুমি আমাকে মিস করছো তাই কথা বলার জন্য দিয়েছে। আমি আপনাকে মোটেও মিস করছি না। সত্যি? হু, তবে রাখছি। কথাটি শুনেই চুপ হয়ে গেল পুনম। রানবী হেসে বলল, আমার সাথে কথা বলতে ভালোই লাগছে তোমার, স্বীকার করলেই পারো। এই কি হচ্ছে পুনমের? আসলেই তার ভালো লাগছে রানবীর সাথে কথা বলতে। কিন্তু কেন? ওপাশ থেকে রানবী বলল, এইটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট অ্যাবাউট লাভ। পুনম বলল, সরি, বুঝলাম না। ও কিছু না, তুমি ফ্রি থাকলে কথা কিন্তু বলতেই পারো। ফোন তো আমি করেছি, ব্যালেন্স আমারই যাবে। রানবীর কথা শুনে হাসল পুনম। রানবী বলে উঠল, টোল পড়ছে তো গালে। ড্রেসিং টেবিলের দিকে চোখ পড়তেই পুনম দেখল পড়ছে টোল। সে রানবীর উদ্দেশ্যে বলল, এসবও খেয়াল করেছেন? হু করেছি। মাহিমের উদ্দেশ্যে আফরোজা ইসলাম বললেন, তোর কি একবার ঢাকা যাওয়া উচিত নয়? কেন বলছ? পুনমকে দেখে আসা উচিত। তার কলেজ কেমন চলছে, জাহারার বাসায় থাকতে কোনো অসুবিধে হচ্ছে কিনা এসব দেখে আসার জন্য। হুম ঠিক বলেছ, কাল ভোরেই রওনা দিব আমি। গিয়ে দেখে আসব কি অবস্থা তোমার মেয়ের। তবে ওকে বলিও না, সারপ্রাইজ দিব। ঠিক আছে। প্রায় 1 ঘন্টা কথা বলার পর পুনম রানবীর উদ্দেশ্যে বলল, আচ্ছা এখন রাখি কেমন? হু, বাই। শুনো। কি? কাল কি 1 কাপ কফি খাবে আমার সাথে? ডেইটে নিতে চাচ্ছেন? উহু, না, এমনিতেই। আমরা তো বন্ধু তাই না? ভাই বন্ধু। ভাই তা বাদ দেয়া যায় না? এক শর্তে। কি? রেগুলার ক্লাস করতে হবে আপনার। ক্লাস করলে তোমার দেখা পাবো কি করে? আমার দেখা কেন পেতে হবে? না মানে, আমরা বন্ধু হলাম তো। ক্লাস শেষে হবে দেখা। ফোন তো আছেই। সত্যি? হু, রাখি এখন। ফোন রাখার পর রানবী নিজের মনে বলল, তোমার কথায় রেগুলার ক্লাস কেন, সারা জীবন ক্লাস করতেও পারব। তবে এত সহজে আমার সাথে কফি খেতে তুমি রাজি হয়ে যাবে ভাবিনি। তবে কি তুমিও ঘায়েল হতে চলেছ আমার প্রেমে? এদিকে ফোন রেখে পুনমও পড়ে গেল ভাবনায়।
এতক্ষণ যাবৎ এই প্রথম কোনো ছেলের সাথে সে কথা বলেছে, আবার তার সাথে কফি খেতেও রাজি হয়েছে। কিছু কি হচ্ছে তার সাথে? কিন্তু হচ্ছেটা কি? সকাল 11টা। সারা রাত অস্থিরতায় কেটেছে রানবীর। পুনমের সাথে দেখা করবে বলে যেন খুশির সীমা ছিল না তার। না ঘুমানোর ফলে চোখের নিচে দাগ পড়ে গিয়েছে তার। কলেজের পাশেই একটা ক্যাফেতে বসেছে রানবী ও পুনম। রানবীর দিকে তাকিয়ে পুনম বলল, ঘুমাননি মনে হচ্ছে? অতি এক্সাইটেড, এর ফলে ঘুম হয়নি। এক্সাইটেড কেন? ও কিছু না। কফি তো খাওয়া হলো, এখন আমি আসি, একটা ক্লাস আছে। ঠিক আছে। আপনার ক্লাস নেই? না, এখন নেই। দুজনে একসাথে বেরিয়ে পড়ল ক্যাফ থেকে। রনিরা এগিয়ে আসছে রানবীর দিকে। তাদের এগিয়ে আসতে দেখে রানবীর উদ্দেশ্যে পুনম বলল, আমি আসি, তবে একটা কথা। কি? আমরা কিন্তু কোনো ডেইটে ছিলাম না, শুধুই বন্ধুত্ব। মুচকি হেসে রানবী বলল। পুনম এগিয়ে যাচ্ছে, হঠাৎ একটি ছেলে এসে তার উদ্দেশ্যে বলতে থাকল, দাঁড়া পুনম। তার ডাক পুনমের কান পর্যন্ত পৌঁছাল না। নিজের মতো এগিয়ে গেল সে। রানবী ছেলেটিকে থামিয়ে জিজ্ঞাসা করল, ওই মেয়েটি কি হয় আপনার? একেবারে নাম ধরে তুই করে ডাকছেন যে? ছেলেটি ভ্রু জোড়া কুঁচকে বলল, আমি যাই ডাকি না কেন, আপনার কি? ততক্ষণে রানবীর বন্ধুরাও তার পাশে চলে এসেছে। ছেলেটির কথা শুনে রনি বলল, ওর কি মানে? আপনি জানেন মেয়েটি ওর কি হয়? কি? ওর গফ হয়, গফ। আর আমাদের ভাবি। ফুফুর বাসায় প্রবেশ করতেই বড় ভাই মাহিমের দেখা পেল পুনম। মাহিম গল্প করছিল জাহারা ও তার ছেলের সাথে। মুখে হাসির রেখা ফুটিয়ে পুনম বলল, ভাইয়া তুমি? পুনমকে দেখে ফুফাতো ভাইয়ের উদ্দেশ্যে মাহিম বলল, তুমি একটু ভেতরে যাও। সে ভেতরে যাবার পরেই পুনম বলল, ওকে পাঠিয়ে দিলে কেন? আর তুমিই বা কখন এলে? কেমন আছো? আমার কথা বাদ দে, তোকেই তো বেশি খুশি খুশি লাগছে। ব্যাপারটা কি? তোমাকে দেখে? আমাকে দেখে নাকি নতুন 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 প্রেমে পড়ে? মাহিমের কথা শুনে পুনম বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল। জাহারা মাহিমের উদ্দেশ্যে বলল, এসব কি বলছিস মাহিম তুই? ঠিকই বলছি ফুফু। এই মেয়ে 1 সপ্তাহ হয়নি ঢাকায় পা দিয়েছে, অমনিতেই প্রেম শুরু করে দিয়েছে। বাবা জানতে পারলে কি হবে ভেবে দেখেছ? ভ্রু জোড়া কুঁচকে পুনম বলল, তুমি বললেই তো হয়ে গেল না। এসব হাবিজাবি কথা বলছো কেন? পুনমের দিকে এগিয়ে এসে মাহিম বলল, আজ ক্যাফে কার সাথে ডেইটে ছিলিস তুই? রানবী তোর কে হয়? গলার স্বর নরম করে পুনম জিজ্ঞাসা করল। রানবী আমার বন্ধু। শুধুই বন্ধু? সেই জন্য সে ও তার বন্ধুরা মিলে তোকে ওর গফ বলে আমাকে পরিচয় দিচ্ছে, তাই না? মাহিমের কথা শুনে অবাক হয়ে গেল পুনম। সে রানবীর গফ? এটা রানবী বলেছে? পুনমকে চুপ থাকতে দেখে মাহিম বলল, কি হলো, কথা বল। দেখো ভাইয়া, তুমি যেমনটা ভাবছ বিষয়টা তেমন নয়। তাহলে কেমন? ওরা কে কি বলেছে আমি জানি না, কিন্তু কালই আমি প্রমাণ করব আমার সাথে রানবীর এমন কোনো সম্পর্ক নেই। ফোন বেজে উঠল মাহিমের। মায়ের ফোন পেতেই মাহিম রিসিভ করে বলল, কোনো চিন্তা করো না আম্মু, এখানে এসে তোমার মেয়ে প্রেমিক বানিয়েছে, সেই খেয়াল রাখবে তোমার মেয়ের। ভাইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো পুনম। আর না দাঁড়িয়ে এগিয়ে গেল সে নিজের রুমের দিকে। নিজের রুমে এসে বিছানার উপরে কলেজ ব্যাগটা ছুঁড়ে ফেলল পুনম।
রাগে তার শরীরটা গিজগিজ করছে। রানবী কিভাবে বলতে পারল পুনম তার গফ? 1 ঘন্টা ফোনে কথা বলা, বসে 1 কাপ কফি খাওয়াই কি প্রেম? ফোন হাতে নিয়ে রানবীর নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিল পুনম। ভাবতে লাগল কি করা যায়, কিভাবে প্রমাণ করবে মাহিমের কাছে রানবী তার বফ নয়। নুসাইবার মা ও বাবা ফুফুর বাসা থেকে চলে এসেছেন। রানবীর কথা শুনে তারা খুশিই হয়েছেন। নুসাইবার বাবা যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সম্পন্ন করতে চান, তাই তিনি সাদ্দামকে আয়োজন করতে বললেন। কিন্তু সাদ্দাম জানায় অন্তত রানবীর অর্নাসটা শেষ হবার জন্য অপেক্ষা করতে। সাদ্দামের কথা শুনে নুসাইবার বাবা বললেন, সে তো অনেক দেরি, আমি ততদিন বেঁচে থাকলে আর কি। এসব কেন বলেন বাবা, আপনার কিছু হবে না। আচ্ছা সাদ্দাম, একটা কাজ তো করা যায়। কি? কালই পারিবারিকভাবে ওদের এনগেজমেন্টটা সেরে রাখা যায়, এটা দেখে অন্তত শান্তি পেতাম। শ্বশুরের কথা শুনে সাদ্দাম বলল, আমি সবুজের স্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলে দেখছি। সাদ্দামের ফোন পেয়ে সাবিনা রিসিভ করে বলল, ভালো আছেন ভাই? জি আপা। আপনি? আছি। আসলে নুসাইবার বাবার শরীর সম্পর্কে তো আপনি জানেনই। জি। এখন কি আরো খারাপ হয়ে গিয়েছে? না, তবে তিনি চাইছেন কালই পারিবারিকভাবে এনগেজমেন্টটা সেরে রাখতে। মানে পরিবারের সবাই মিলে যদি। কোনো কিছু না ভেবেই সাবিনা বলল, অবশ্যই অবশ্যই, কেন নয়। কাল বিকেলেই ওদের এনগেজমেন্ট হবে। তাহলে আমরা আয়োজন করছি, আপনারা বিকেলে চলে আসবেন। জি। রানবী কলেজ শেষে বাসায় এখনো ফিরেনি। বন্ধুদের নিয়ে সে প্ল্যান করছে কিভাবে পুনমকে প্রপোজ করা যায়। রানবী জেদ ধরেছে কালই সে জীবনসঙ্গী করার প্রস্তাব দিবে পুনমকে। তার হঠাৎ এমন সিদ্ধান্তে বন্ধুরা রাজি হলেও তাকে সাহায্য করবে জানায় তারা। তবুও আকিব প্রশ্ন ছুড়ল, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন জানতে পারি? আর কেউ ওর উপর ঘায়েল হবার আগেই ওকে আমার মনের কথা জানিয়ে দিতে চাই। যদি হারিয়ে ফেলি ওকে। কলেজ থেকে বাসায় ফেরার পর সাবিনার মুখে এনগেজমেন্টের কথা শুনে চমকে গেল রানবী। কালই তার প্রপোজ করতে হবে পুনমকে, আর কালই নুসাইবার সাথে তার এনগেজমেন্ট। কতদিক সামলাবে সে? রাতের খাবার খেল না পুনম। মন মেজাজ ভালো নেই তার। মায়ের ফোন আসতেই রিসিভ করে বলল, আম্মু ভাইয়া ভুল বুঝছে আমাকে। জাহারা কি ভাবছে বলতো? 1 সপ্তাহ হয়নি আর তুই কিনা ছি ছি। তোর বাবা তো লজ্জায় জাহারার সাথে কথাও বলতে পারছে না। ফোনের লাইন কেটে দিল পুনম। না চাইতেও চোখ বেয়ে পানি পড়ছে তার। কি থেকে কি হয়ে গেল? রানবীকে ভালো ভেবেছিল সে, আর সেই কিনা মিথ্যে বলল। এটার জন্য সে কখনোই ক্ষমা করতে পারবে না রানবীকে, কখনো না। একটা দিন কেটে গেল। কাল সারাদিন পুনমকে ফোন করেও পেল না রানবী। তবে আজ সে তাকে মনের কথা জানিয়েই ছাড়বে। কলেজ গেইটের পাশে আকিব ও বাদশার সাথে দাঁড়িয়ে আছে রানবী। রনি তার দিকে ছুটে এসে বলল, সুইটির বলল পুনম ভিক্টোরিয়া পার্কে আছে, তোকে ডাকছে সে। মুচকি হেসে রানবী বলল, আমি তার খোঁজ করছিলাম আর সেই কিনা আমাকে ডাকছে। এইটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট অ্যাবাউট লাভ দোস্ত। রনিদের সাথে ভিক্টোরিয়া পার্কের দিকে এগিয়ে যাচ্ছে রানবী। হঠাৎ তার ফোন বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে সাবিনা বলল, আজ তাড়াতাড়ি বাসায় আসবি, আজ কিন্তু তোর এনগেজমেন্ট। বোনের কথা শুনে হেসে দিল রানবী। সাবিনা বলল, হাসছিস যে? কিছু না, আসবো আমি। পুনমের কাছে এগিয়ে আসতেই রানবী দেখল
আজ অন্যরকম সুন্দর লাগছে তাকে। নিজের মনে রানবী বলল। আরও একবার ঘায়েল হয়ে গেলাম। পুনমকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে রানবী বলল, ফোনে কি হয়েছে তোমার? অনেকবার ফোনে ট্রাই করেছিলাম তোমাকে। তার কাছে এগিয়ে এসে আচমকা তার বাম গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল পুনম। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলে হতভম্ব হয়ে গেল। পুনমের উদ্দেশ্যে রনি বলল, এটা কি করলে তুমি? পুনম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, যেটা করার উচিত সেটাই করেছি। আজ আমি এই মুখোশধারী রানবী সম্পর্কে খবর নিয়েছি কলেজে। মেয়ে পটানোই তার পেশা, আমাকে নিয়ে সে মজা করতে চেয়েছে। ও তোমাকে ভালোবাসে পুনম। ভালোবাসা? মাই ফুট। আমার সাথে তার কোনো সম্পর্কই নেই, সে কিনা মানুষকে বলে বেড়াচ্ছে আমি তার গফ। রানবীর দিকে তাকিয়ে পুনম বলল, বলিসনি এটা? আমি তোর গফ? মাথা উঠিয়ে রানবী দেখতে পেল আশেপাশে মানুষের ভিড় জমে গিয়েছে। এত মানুষের সামনে পুনম এটা করতে পারল। পুনমের উদ্দেশ্যে রানবী বলল, শান্ত হও পুনম, আমি তোমাকে সবটা বলছি। কি বলবি তুই? তোর জন্য আমার ভাই আমাকে কত কথা শুনিয়েছে। মা, বাবা, ফুফু সবার কাছেই আমি কালার হয়েছি। এসবের জন্য তুই দায়ী। পুনম অনবরত কথা বলে যাচ্ছিল। আচমকা রানবী তার মুখটা চেপে ধরল। কিছুক্ষণ পরেই জ্ঞান হারালো পুনম। কতক্ষণ কেটেছে জানে না পুনম, কিন্তু জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করল সে একটি বেঞ্চের উপরে। উঠে বসে পুনম বুঝতে চেষ্টা করল কোথায় সে। বারান্দায় দাঁড়িয়ে রয়েছে রানবী। তার ফোন বেজে উঠল। অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। রিসিভ করে বলল, হ্যালো, আমি নুসাইবা। ও আচ্ছা, তোমার নাম্বারটা অনেক কষ্টে জোগাড় করেছি। কেন? মিস করছিলে আমাকে? নাকি আজকে এনগেজমেন্টে কি পড়বে জিজ্ঞাসা করার জন্য? উফফ, তোমার সাথে জরুরি কথা আছে রানবী। আকিব এসে রানবীর উদ্দেশ্যে বলল। জ্ঞান ফিরেছে পুনমের। নুসাইবাকে রানবী বলল, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি নুসাইবা। এখন একটু ব্যস্ত। রানবী শুনো প্লিজ। ও হ্যাঁ, যা খুশি পড়তে পারো এনগেজমেন্ট এর জন্য। কথাটি বলেই ফোনের লাইন কেটে পুনমের কাছে এগিয়ে গেল রানবী। পুনম বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়েছে। চোখ বুলিয়ে দেখছে সে চারপাশে। রানবী এসে বলল, আমরা এখন কাজী অফিসে। রানবীর কথা শুনে পুনমের চোখ যেন কপালে উঠে গেল। কাজী অফিসে মানেটা কি? রানবী বলল, মনেমনে এত না ভেবে আমাকে জিজ্ঞেস করলেই পারো। আমরা কাজী অফিসে কেন এসেছি জানতে চাও তো? তবে শুনো, আজ আমাদের বিয়ে। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পুনম বলল, আমাদের মানে? তোমার আর আমার? পাগল নাকি? আমি কেন বিয়ে করতে যাব তোর মতো একটা থার্ড ক্লাস ছেলেকে? আমি তোমাকে জিজ্ঞাসা করছি না, জানিয়ে দিলাম শুধু। ও তাই? আমাকে মেরে ফেললেও বিয়েটা করব না আমি। মাহিম ভাইকে মারব বললে করবে তো? পুনমের মনে এলো মাহিমের কথা। ভাইয়ের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এসব করেছে সে। মাহিম তো ভিক্টোরিয়া পার্কেই ছিল। তবে এখন কোথায়? পুনমের পাশে এসে তার গলায় একটা মালা পরিয়ে দিয়ে রানবী বলল, তোমার ভাই বাদশার কাছে জিম্মি আছে। বিয়েটা ভালোই করে নাও, না হলে ভাইয়ের দেখা আর পাবে না। এদিকে কাজী সাহেবকে নিয়ে অফিসে প্রবেশ করল রনি ও আকিব। রানবী নিজের গলায় নিজেই মালা পরিয়ে কাজীর উদ্দেশ্যে বলল, বিয়ে শুরু করুন। পুনমের দিকে তাকিয়ে কাজী সাহেব বললেন, মেয়েকে দেখে মনে হচ্ছে 18 বছর হয়নি।
কাজীর কথা শুনে হেসে উঠল রানবী। কাজীর উদ্দেশ্যে হাসতে হাসতেই বলল, দেখতে ছোটখাটো, 18 পার হয়ে গিয়েছে তার। আর আমার বন্ধুরা তো সব বুঝিয়ে দিয়েছে আপনাকে, তাই না? হ্যাঁ। তবে দেরি কেন? শুরু করুন বিয়ে। সবেমাত্র নতুন প্রেমিকের সাথে রেস্টুরেন্টে এসেছে রিমা। সাথে সাথেই রানবীর ফোন এসেছে। হ্যাঁ ভাইয়া বল। তুই কোথায় রে? রেস্টুরেন্টে। ওহ, এখনই বাসায় যা। কেন? আরে জানা, দরকার আছে তোকে আমার। তোর এনগেজমেন্ট বলে? তা তো বিকেলে। এত কথা বলছিস কেন? তুই কি বফের সাথে? মানে একেবারেই নতুন তো। ঘায়েল হয়েছিস ওর উপর? রিমা তার নতুন প্রেমিকের দিকে ভালোভাবে একবার তাকিয়ে রানবীর উদ্দেশ্যে বলল, না, তাহলে উঠে যেতে সমস্যা নেই। এখনই বাসায় যাবি? ওকে। বাট হয়েছে টাকি? উফ এসেই দেখবি। তবে যাই হয়ে যাক, আমার পক্ষে থাকবি আর বড় আপু, ভাইয়া, মাকে সামলাবি। কোনো কাণ্ড ঘটিয়েছিস? একটু পরেই দেখবি। হালকা আকাশী রঙের একটা গাউন নুসাইবার জন্য নিয়ে আসলো নাতাশা। নুসাইবার খাটের উপর গাউনটি রাখল সে। নাতাশা খেয়াল করল নুসাইবা চুপচাপ জানালার কাছে দাঁড়িয়ে রয়েছে। নাতাশা তার দিকে প্রশ্ন ছুড়ল, মনে হচ্ছে তুই খুশি নেই? শান্ত গলায় নুসাইবা বলল, এমন কিছু না। ডিসিশন তো তুই নিয়েছিস। তবে এখন তুই কেন মনমরা? এর উত্তর জানা থাকলেও বলল না নুসাইবা। মুখে হাসি এনে বোনের পাশে এসে বলল, আজ আমাকে তুই সাজিয়ে দিবি? তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে নাতাশা বলল, আমার এক্সের সাথে আমার বোনের এনগেজমেন্ট আজ। তোর কি এমন দোষ করেছিলাম আমি, যার শাস্তি স্বরূপ এসব করাচ্ছিস আমাকে দিয়ে? রানবী আমার এক্স হলেও একসময় আমি ভালোবেসেছিলাম ওকে। চোখের সামনে তোদের দেখলে আগের স্মৃতি একটু হলেও মনে পড়বে না আমার? সাথে সাদ্দাম কিছু বুঝতে পারবে বলে এই ভয় নিয়ে দিন কাটাতে হবে। তবুও আমি রাজি হয়েছি এসবে। আর আজ তোকে সাজাতে হবে, এটা এমন আর কি? সাজিয়ে দিলাম না হয়। মুখে কিছু না বললেও নিজের মনে নুসাইবা বলল, আমাকে ক্ষমা করে দিস আপু। পুনমকে নিয়ে বাসায় প্রবেশ করতেই সবাই ভাবল সে তার বান্ধবী, হয়তো বা এনগেজমেন্ট উপলক্ষে এসেছে। কিন্তু রানবীর মুখে পুনম তার স্ত্রী শুনে সকলে বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল। সাবিনা ও সবুজ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। কি জবাব দিবে তারা সাদ্দামকে? সাবিনা রানবীর পাশে এসে বলল, তুই এসব মজা নিচ্ছিস তাই না রানবী? না, না মানে, ওদিকে একটা মেয়ে তোর জন্য বসে আছে আশা করে, আর তুই কিনা অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি। এই মেয়েটাকেই যদি তুই ভালোবাসতি তবে আমাদের জানালি না কেন? উহু, নুসাইবার পরিবার আমাদের জন্য অপেক্ষা করছে তাই না? চলো, যেতে হবে আমাদের। যেতে হবে মানে? কোথায় যাব? কেন? এনগেজমেন্টে। নুসাইবার এনগেজমেন্ট হবে। আর তোর এই বউটার কি হবে? ভুলবশত বিয়েটা হয়েছে, ডিভোর্স দিয়ে দিব। কাউকে জানানোর তো দরকার নেই তাই না বিয়েটার কথা? এনগেজমেন্টটা সেরে আসি, বিয়ে তো দেরি আছে। ততদিনে ডিভোর্স হয়ে যাবে। কি চলবে তো? সাবিনা অবাক হয়ে বলল, এমন করা যায়? যায় তো। এদিকে রানবীর কাণ্ড দেখে তার বড় ভাই জাফর বেরিয়ে পড়লেন বাসা থেকে। বাসায় থাকলে তার মাথাটা আরো খারাপ হয়ে যাবে। সবুজ চুপচাপ তার কার্যকলাপ দেখে যাচ্ছে। খায়রুন ও রিমা দাঁড়িয়ে আছে সবুজের পাশে। খায়রুন রিমার উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলল,
ভালোবাসত পুনমকে, এনগেজমেন্ট নুসাইবার সাথে, বিয়ে করে আনলো কাকে? রিমা মুখটা ফ্যাকাশে করে বলল, জানি না ভাবি। এত কিছুর মাঝেও রানবীর মা আনোয়ারা ইসলাম দেখে যাচ্ছেন পুনমকে। মেয়েটিকে বড্ড পরিচিত লাগছে তার। কোথায় যেন দেখেছে। ড্রয়িং রুমের এক কোণায় দাঁড়িয়ে আছে পুনম। ঘেমে ভিজে একাকার হয়ে গিয়েছে সে। এত কথা বলে যাচ্ছে সকলে, সেদিকে তার খেয়াল নেই। দৃষ্টি তার নিচের দিকে। চোখ বেয়ে পড়ছে টপটপ করে পানি। নাকটা লাল টকটকে হয়ে আছে। মাথায় উড়না দেয়া, গলায় ভারী মালাটা সব মিলিয়ে নতুন বউয়ের মতোই লাগছে তাকে। তবে রানবী তাকে এভাবে হুট করে বিয়ে করার কারণ কি? সবাইকে থামিয়ে দিয়ে আনোয়ারা ইসলাম রানবীর উদ্দেশ্যে বললেন, মেয়েটিকে তুই কি জোর করে বিয়ে করেছিস? আমার কথাটা শুনো। হ্যাঁ নাকি না? মায়ের পাশে এসে তাকে টেনে অন্য রুমে নিয়ে যাচ্ছে রানবী। বাকি সকলের উদ্দেশ্যে বলল, সবাই প্লিজ আমার সাথে আসো। আর রিমা তুই পুনমকে নিয়ে আমার রুমে যা। পুনম, খায়রুন আর রিমার আর বুঝতে বাকি রইল না কে এই মেয়েটি। মাহিম তার বাবাকে ফোনে সবটা জানালো। তারা জানিয়েছে আজই আসবে ঢাকায়। রানবীর পরিবারের সকলের সাথে কথা বলবেন তারা। এদিকে জাহারা তো পুলিশের কাছে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। রানবীর সাহস কি করে হয় এসব করার। তার পাশে বসে মাহিম বলল, ফুফু তুমি উত্তেজিত না হলেই ভালো হয়। এসব থানা পুলিশ না করে আব্বুরা আসার অপেক্ষা করলেই ভালো হয়। মাহিমের কথা শুনে শান্ত স্বরে জাহানা বলল, ঠিক আছে। পুনমের পাশে বসে আছে রিমা। প্রথমে না বুঝলেও এই মেয়েটি সেই মেয়ে যার উপর ঘায়েল হয়েছে তার ভাই, এটা ভালোভাবেই বুঝেছে রিমা। কিন্তু কেন এভাবে হুট করে বিয়েটা করল তার ভাই? এটা বুঝতে পারছে না রিমা। ফোন বেজে উঠল রিমার। তার নতুন প্রেমিকের ফোন এসেছে। রুম থেকে বের হয়ে রিসিভ করে বলল রিমা, আমি এখন ব্যস্ত আছি। বেবি তখন ওভাবে চলে গেলে তুমি? একটু কথা বলো না প্লিজ। পরে বলি বাবুটা? না এখনই। আমি বললাম তো ব্যস্ত আছি। কিন্তু আমি যে মিস করছি বেবিটাকে। বলো কথা। বলতে হবে। গলাটা গম্ভীর করে রিমা বলল, মগের মুল্লুক নাকি? ওই ব্যাটা ফোন রাখো। তোর সাথে ব্রেকআপ আমার। মানে? কেন? ফোনের লাইন কেটে দিল রিমা। পেছনে থেকে রানবী বলে উঠল, ব্রেকআপ করে দিলি? হু। এদিকে এত কিছু ঘটে যাচ্ছে আর আমি নাকি তার সাথে কথা বলবো? যত্ত সব। ওসব বাদ দে ভাইয়া। তুই বিয়ে করে ফেললি কেন হুট করে? ভাবির কাছে শুনিস। পুনম কই? তোর রুমে। রানবী পুনমের কাছে এগিয়ে এসে বলল, এনগেজমেন্ট করতে যাচ্ছি। তোমার কোনো আপত্তি আছে? নিশ্চুপ হয়ে আছে পুনম। পুনমের কাছে কোনো সারা শব্দ না পেয়ে বেরিয়ে পড়ল রানবী। বিছানার চাদর হাত দিয়ে চেপে ধরে বিড়বিড় করে পুনম বলল, আমাকে জোর করে বিয়ে করল, এখন বলছে ডিভোর্স দিবে। আজ বিয়ে করেছে আর আজই অন্যজনের সাথে আবার এনগেজমেন্টও। কি করতে চাইছেটা কি রানবী? আমাকে কি তার পুতুল মনে হয়? পুতুল চলবে।